এমন একটা বাজেট করতে চাই যেখানে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। যে কথাগুলো আমরা বলে আসছি এটা বাস্তবায়নের জন্য এই বাজেটটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে এখন। স্যার অন্তর্বর্তীকালীন একটা কথা হয় যে বাংলাদেশের গড় জিডিপির অনুপাত অন্যতম মানে কম সেক্ষেত্রে জিডিপির আকারেরও একটা প্রশ্ন রয়েছে, বিশেষ করে বিভিন্ন সময় বিশেষজ্ঞরা এবং এনবিআর খোদ বলে থাকে যে আমাদের যে জিডিপির সাইজ এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। সেক্ষেত্রে কোনো ধরনের পর্যালোচনা করবেন কিনা জিডিপির আকার অনুসন্ধান? না, জিডিপির আকারের সাথে গড় জিডিপি রেশিও সবকিছু তো এটা তো সব রিলেটেড ব্যাপার, তাই না? তো সুতরাং অর্থনীতিটাকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে তো ট্যাক্স জিডিপি বাড়ানো তো খুব কঠিন এখানে। তো আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়। তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। এবং এখানে বারবার হচ্ছে কি আমাদের একটা বড় সমস্যা হয় কি, আমরা কোনো কিছু লং টার্মে আমরা রাখতে পারি না। এই একটা নীতি প্রণয়ন করার পরে বিনিয়োগকারীরা যখন আসে আবার সেটার পরিবর্তন হয়, এইটাও তো আবার রং মেসেজ যায়। তো আমরা এইগুলো করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পলিসিগুলো দেব এটা একটা সময়সীমা বিনিয়োগকারীরা যাতে জানে, তারা যাতে তাদের হিসাবের মধ্যে এনে বিনিয়োগ করতে পারে। তো তাদের মধ্যে সেই স্বস্তিটা তো আনতে হবে। সেই কনফিডেন্স না থাকলে তো বিনিয়োগ দেশেও কেউ বিনিয়োগ করবে না, বাইরেও কেউ করবে না। এই বিষয়গুলো আমরা সব আলোচনা করছি, পর্যালোচনা করছি। এগুলো এই পর্যায়ে তো আমি এর বেশি বলতে পারবো না, কারণ এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা কাজটা চলছে। একটা সময় আসলে আপনারা দেখতে পাবেন, আমরা আরো কিছু বলতে পারবো। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু বড় প্রতিষ্ঠানের কর ফাঁকি নিয়ে আসলে অনুসন্ধান হয়েছিল, সেগুলো কোনো অগ্রগতি বা এখন রেভিনিউ ঘাটতির সময় কি সেগুলো আরেকটু ড্রাইভ দেওয়া হবে কিনা? না, সবকিছুই, এটা খালি একটা বিষয়টা না, এখানে অনেকগুলো বিষয় আছে, সবকিছু পর্যালোচনা করা হচ্ছে। স্যার এনবিআর দুই ভাগ নিয়ে কোনো সেপারেশন নিয়ে ওইটা তো আরেকটা বিষয়, ওইটার সাথে তো সম্পর্ক না। ওইটারও আমাদের সিদ্ধান্তে আসতে হবে, এটারও আলোচনা চলছে। স্যার কয়েকজন অ্যাম্বাসেডরের সাথে বিকেলে আপনার মিটিং আছে, মানে কি নিয়ে আলোচনা হতে পারে? না, এটা তো জাপানিজ অ্যাম্বাসেডর, বোধহয় জার্মান অ্যাম্বাসেডর, এই দুজনে আসছে আজকে। তো আমাদের বাইলেটারাল যে ইস্যুগুলো আছে তাদের সাথে সহযোগিতা আছে, তাদের বিভিন্ন অর্থনৈতিক বিষয়গুলো কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, বিশেষ করে এই সংকটের সময়। আমি তো বললাম এটা ত্রিমুখী সংকট এখন। তো এই সংকটের সময় তাদের সহযোগিতা নিয়ে আমাদের বাইলেটারাল যে রিলেশনশিপের মধ্যে কিভাবে আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। জ্বালানি সংকট হবে বলে জুনের আগে $2 বিলিয়ন একটা ঋণ চাওয়া হয়েছিল, সেটার ব্যাপারে সবকিছু আলোচনার মধ্যে আছে। এটা তো প্রয়োজনীয় কিন্তু অনেক ব্যয়বহুল কিছু প্রকল্প তো বিএনপি সরকার যেহেতু ম্যান্ডেটে ছিল সেগুলো নিয়েছে, কিন্তু এখন যেহেতু ত্রিমুখী একটা সংকট আপনি বলছেন আমরা ব্যয়বহুল, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো তো অনেক টাকার প্রয়োজন নিশ্চয়ই। মানে বিএনপি সরকারের বা বর্তমান সরকারের পরিকল্পনা কি টাকার ফ্লোটা? না, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের অর্থনীতিতে সব সময় যে লোকগুলো বঞ্চিত মানুষ তাদেরকে কোনো সময় মাথায় রেখে আমরা সব সময় একটা এই ম্যানুফ্যাকচারিং ইত্যাদির মধ্যে যোগ দিতে থাকি। কিন্তু এর বাইরে যে লোকগুলো আছে, যে বঞ্চিত মানুষগুলো, তারা কিন্তু বাজেট সুবিধা থেকে বাদ যায় সাধারণত। আমরা কিন্তু এবার শুরু করেছি যে বঞ্চিত মানুষগুলো, যে তাদেরকে দিয়ে শুরু করেছি, এবং আমাকে সেইটা হিসাবের মধ্যে আনতে হবে। তাদেরকে বাইরে রেখে আপনি বাজেটের কারণে আপনি সেটা কারণ দেখিয়ে এই মানুষগুলোকে সারা জীবন বাইরে রেখে দেবেন, এটা তো হতে পারে না। এই বঞ্চিত মানুষগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে, তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দিতে হবে, তারপরে এটার উপর ভিত্তি করে বাজেট করতে হবে। আপনি বাজেটের দোহাই দিয়ে এই মানুষগুলোকে সবসময় বাজেটের বাইরে বাংলাদেশের উন্নয়নের অর্থনৈতিক যে সুবিধার বাইরে রাখবেন, এটা তো হতে পারে না। কারণ আমরা মানুষকে এই কথাগুলো বলে আসছি, এই বঞ্চিত মানুষগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে প্রথমে, তারপর আমরা বাকি বিষয়গুলো ক্রমান্বয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, যাতে সবাই, যে বাকি যারা আছে এদের বাইরেও যারা আছে, আমাদের তো বিনিয়োগ তো করতে হবে। তাহলে বিনিয়োগ না করলেও আমি কর্মসংস্থান করবো কোত্থেকে? সুতরাং এখানেও আমার কিভাবে বিনিয়োগ দেশের ভিতরে দেশের বাইরের থেকে বাড়াতে পারি, সেখানে আমাদের একটা বড় ধরনের চিন্তা আছে।
এবং আমরা তো বলেছি আমরা ডিরেগুলেশন করব, সিরিয়াস ডিরেগুলেশন করব, সেগুলো আমরা খুব সহজে আপনারা দেখতে পাবেন। এবং এক্সপোর্ট সেক্টর আমার ডাইভার্সিফাই করতে হবে, খালি গার্মেন্টস দিয়ে তো চলবে না। আর যারা আছে এক্সপোর্ট সেক্টরে আসতে চায় তাদের জন্য আমরা ইনসেন্টিভ দেব, তাদেরকেও গার্মেন্টস দিয়ে সুবিধা পাচ্ছে, যে বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি সহ তাদেরকে সেই সুবিধা দিতে হবে। তা না হলে অন্য সেক্টর আসবে কি করে? আমরা তো একটা সেক্টরের উপর নির্ভরশীল হয়ে গেছি, আমাকে আরো অনেকগুলো সেক্টর আমাকে সামনে নিয়ে আসতে হবে। স্যার, আপনি ইলেকশনের আগে বলেছিলেন যে বিদেশিরা টাকা নিয়ে মানে বিলিয়ন ডলার নিয়ে ওয়েট করছে, যে নির্বাচন হয়ে গেলেই তারা অবশ্যই আমরা অনেক রেসপন্স পাচ্ছি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আমরা ডিরেগুলেশনগুলো এবং অর্থনীতির উপর একটা আস্থা যদি সৃষ্টি করতে পারি, বাংলাদেশে বিনিয়োগের জন্য যে পরিবেশ সেটা যদি আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি থ্রু ডিরেগুলেশন, অন্যান্য বিষয় যেগুলো আছে, এটা ফিনান্সিয়াল সেক্টরে ডিসিপ্লিন আনতে হবে, ক্যাপিটাল মার্কেটে ডিসিপ্লিন আনতে হবে, ডিরেগুলেট করতে হবে। এই আস্থাগুলোর যদি আমরা সৃষ্টি করতে পারি, বিনিয়োগের সমস্যা হবে না। দেশি এবং বিদেশি বিনিয়োগ সকলের আগ্রহ আছে, তারা নির্বাচনের অপেক্ষায় ছিল এবং এই সিদ্ধান্তগুলো আমরা যত তাড়াতাড়ি দিতে পারি এবং দেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ বিনিয়োগ আসবে। বিনিয়োগের আমাদের সেই বিশ্বাস আছে। থ্যাংক ইউ স্যার।